খুলতে চলেছে কামদুনি ফাইল, এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। কিন্তু এই কামদুনি কাণ্ডের তদন্ত করতে চলেছেন কি দময়ন্তী সেন? এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলের ওই। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনি ফাইল খুলুক। এটাই এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়, কেননা দীর্ঘ ১৩ বছর পর আবার আলোয় আসতে চলেছে কামদুনি ফাইল। আপনারা জানেন ২০১৩ সালের ৭ই জুন উত্তর ২৪ পরগনার ছোট্ট গ্রাম কামদুনিতে ২০ বছরের এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিনের নৃশংস ভয়ঙ্কর যে ঘটনা ঘটেছিল, সেই ফাইল নতুন করে খোলা হতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া গেছে। আর শুধু কামদুনি নয়, সন্দেশখালী, হাঁসখালী, বগটুই, নির্বাচন পরবর্তী হিংসা সবই এখন আলোচনায়। কিন্তু কার হাত দিয়ে খুলতে পারে? কেনই বা আলোচনা চলছে যে কামদুনি ফাইলের তদন্ত করতে চলেছেন দময়ন্তী সেন? কেন দময়ন্তী সেনকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে? বলবো সব। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, আর আমি তারক ঘোষ আপনাদের সঙ্গে। দেখুন, রাজ্য বিজেপির সভাপতি ইঙ্গিত দিয়েছেন কামদুনি ফাইল আবার খোলা হতে পারে। শাস্তি হবে এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা, তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল। আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবেন না। আর তখন থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক একটা সাসপেন্স। আর নির্যাতিতার মা এই ঘটনায় সুবিচারের আশায় বুক বাঁধছেন। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য আমাদের উকিল দিয়ে সাহায্য করেছে। আমাদের অনেক আশা, অবশ্যই আরজি করের মতো আমাদের ফাইলও খুলবে। যারা ছাড়া পেয়েছে তাদের প্রত্যেকের শাস্তি হোক। হ্যাঁ, এই কথাটাই বলেছেন নির্যাতিতার মা। কিন্তু দময়ন্তী সেনের এই তদন্তে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে কেন বলবো। আপনারা জানেন, নবগঠিত বিজেপি সরকার গঠন করেছে নারী ও শিশু নির্যাতন তদন্ত কমিশন। কমিশনের চেয়ারপারসন হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, আর সচিব করা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। নামটা আপনারা খুব ভালো করে জানেন। আর কেন দময়ন্তী সেন সেটাও জানেন আপনারা। কিন্তু এই কমিশনের কাজটা কি? এই কমিশনের কাজ হলো অতীতে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কী ছিল, প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া, সব কিছু খতিয়ে দেখা। তাই আবার কামদুনি ফাইল সামনে আসতে চলেছে। প্রশ্ন উঠছে, নতুন কমিশন কি পুরনো এভিডেন্স, পুরনো রিপোর্ট, পুরনো প্রশাসনিক সিদ্ধান্ত খতিয়ে দেখবে? তদন্তের মধ্যে কোনো ওভারলুকড অ্যাঙ্গেল কি আবার সামনে আসতে পারে? এই প্রশ্নগুলো উঠছে। দেখুন, আপনারা জানেন ১৩ বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, সেটা ছিল দিল্লির নির্ভয়া কাণ্ডের পর সবচেয়ে আলোচিত নারী নির্যাতনের ঘটনা। ডিরোজিও কলেজের বিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বিকালে কামদুনি বিডিও অফিস রোড ধরে যখন বাড়ি ফিরে আসছিলেন, তখন তাকে অপহরণ করা হয়, একটি কারখানার ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জন গণধর্ষণ করে। আর ধর্ষণ করার পর অপরাধীরা তার পা নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলে, গলা কেটে তার লাশ পাশের মাঠে ফেলে দেয়। আর এই কামদুনি কাণ্ডে অভিযুক্ত ছিল আনসার আলী, সৈফুল আলী, আমিনুর আলী, ভুট্টো মোল্লা, এনামুল মোল্লা, আমিন আলী, গোপাল নস্কর এবং ভোলানাথ নস্কর। ২০১৬ সালে কামদুনি কাণ্ডে নিম্ন আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তখন মনে করেছিলেন সকলে বিচার প্রক্রিয়া শেষের পথে। তৎকালীন মমতা সরকার জানিয়েছিল কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কি হলো? কেননা ২০২৩ সালে কলকাতা হাইকোর্ট তার রায়ে একটি বড় পরিবর্তন আনে। কারো মৃত্যুদণ্ড কমে যায়, একজন খালাস পায়, কয়েকজনের সাজা পরিবর্তিত হয়।
আদালত বলে কনস্পিরেসি বা পূর্ব পরিকল্পনার পর্যাপ্ত প্রমাণ আদালতে প্রতিষ্ঠিত হয়নি। আর কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কামদুনির ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পূরণ করতে পারেননি বা করেননি। সেই প্রতিশ্রুতি থেকে গেছে। ফাঁসির আসামিরা ছাড়া পেয়ে গেছে, এখনও 2 জন আছে জেলে। আর এখান থেকেই তাই প্রশ্ন উঠতে শুরু করে, কামদুনি কাণ্ডে তদন্তে কি কি গাফিলতি ছিল, কেন তাদের বাঁচানোর চেষ্টা হয়েছিল, কোন কোন তদন্তের ক্ষেত্রে কোন কোন লুফল ছিল। আমরা তো একটা ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে চার্জশিট দিয়ে দিয়েছি এবং কোর্টকে আমরা অনুরোধ করছি যে ইমিডিয়েট স্পিডি ট্রায়াল করে তার বিচার হোক। চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলের ওই, তা নাহলে বলতো আমি গিয়ে করে এসেছি। কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল আবেগ নয়, প্রমাণই শেষ কথা। আর এখানেই সাধারণ মানুষের মনে সেদিন ধাক্কা লেগেছিল, কেননা সমাজ যেটাকে নিশ্চিত অপরাধ বলে ধরে নেয়, আদালতে সেটাকে টেকসইভাবে প্রমাণ করা সবসময় সহজ হয় না। প্রশ্ন উঠতে থাকে, ফরেনসিক চেইন কি যথেষ্ট শক্ত ছিল? সব প্রমাণ কি সম্পূর্ণ নির্ভুল ও নির্ভরযোগ্য ছিল? তদন্তে কোনো ফাঁক থেকে গিয়েছিল কি? আরেকটা বড় প্রশ্ন ছিল সাক্ষীদের বয়ান নিয়ে। বিভিন্ন সময়ে সাক্ষীদের বক্তব্য অসঙ্গতি নিয়ে আইনি মহলে আলোচনা হয়েছিল। এত বড় আলোচিত মামলায় প্রায়ই সংবাদ মাধ্যমের চাপ, রাজনৈতিক উত্তেজনা এবং জনমতের আবেগ কাজ করে। আসামি পক্ষের আইনজীবীরা সেই জায়গাগুলোকে ব্যবহার করেন। ফলে প্রশ্ন ওঠে, কিছু সাক্ষ্য কি আদালতে পুরোপুরি টিকতে পারেনি? সরকারি কৌঁসুলি পক্ষ কি সব দিক যথেষ্ট শক্তভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিল? আর সময় যত গড়িয়েছে এই প্রশ্নটা বড় হয়ে উঠেছে। কামদুনি কাণ্ডের তদন্ত কি ঠিকঠাক হয়েছিল, নাকি অনেক কিছু গোপন করা হয়েছিল? কাদের স্বার্থে, কাদের বাঁচানোর জন্য? এর সঙ্গে কি সরকারের কোনো যোগ ছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 15 দিনের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন। হয়নি, এবং শেষ পর্যন্ত যা হলো সেটাও কিন্তু মানুষ আশা করেনি। কেননা বাংলার মানুষ একটা জিনিস খুব ভালো করে জানে, সব ঘটনা কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে যায় না। কামদুনি তেমনই একটি নাম। সূত্র বলছে দময়ন্তী সেনের হাতেই সম্ভবত তুলে দেওয়া হতে পারে বাংলার সবচেয়ে বিতর্কিত কিছু পুরনো ফাইল। তার মধ্যে থাকতে পারে কামদুনি ফাইলও। কেননা বন্ধ হয়ে যাওয়া কেস থেকে একমাত্র তিনিই তুলে আনতে পারেন এমন সব তথ্য প্রমাণ যা প্রকৃত অপরাধীদের বিচারের কাঠগড়ায় তুলতে পারে। আর এই কারণেই কামদুনির মতো সেনসিটিভ কেসে এমন একজন অফিসারকে প্রয়োজন, যার ইমেজ হলো প্রেসারের মধ্যেও তিনি কাজ করতে পারেন। আর এটা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কেননা আপনারা দেখবেন যে বাংলায় নারী নির্যাতন সংক্রান্ত বহু ঘটনা কিন্তু শুধু ক্রিমিনাল কেস হয়ে থাকেনি, সেগুলো পলিটিক্যাল ন্যারেটিভে পরিণত হয়েছে। কামদুনি বলুন, হাঁসখালি বলুন, সন্দেশখালি বলুন, প্রতিটি ঘটনায় বিরোধী অর্থাৎ বিজেপি তখন অভিযোগ তুলেছিল যে প্রশাসন পুরো সত্য সামনে আনতে চায়নি। এখন বিজেপি সরকারে আসার পর সেই পারসেপশন ভাঙতে চাইছে কিনা সেটাই বড় প্রশ্ন। কিন্তু সকলেই আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য সকলেই বলেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে কমিশনটা গঠিত হয়েছে, এই কমিশন শুধু অপরাধীদের দেখবে না, প্রশাসনিক প্রতিক্রিয়াও খতিয়ে দেখতে পারে। আর এখানেই তদন্ত ভয়ঙ্কর সেনসিটিভ হয়ে উঠতে পারে। কারণ যদি পুরনো ঘটনাগুলোর হ্যান্ডলিং নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে শুধু পুলিশি ব্যর্থতা নয়, রাজনৈতিক ডিসিশন মেকিংও আলোচনায় আসতে পারে। উদাহরণ হিসাবে কামদুনি মামলার কয়েকটি দিক কিন্তু নতুন করে আলোচনায় আসতে পারে। কি কি সেই দিকগুলো বলবো, আপনারা আপনাদের সুচিন্তিত মন্তব্য লিখতে পারেন কমেন্টে। পরপর বলছি। প্রথমত তদন্তের গুণমান, পরে হাইকোর্টের ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনার দিকটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাহলে কি প্রাথমিক তদন্ত যথেষ্ট শক্ত ছিল না? ফরেনসিক প্রমাণ সংগ্রহ, প্রমাণের ধারাবাহিকতা রক্ষা, সাক্ষীদের নিরাপত্তা সব কিছু কি নিখুঁতভাবে বজায় রাখা হয়েছিল? নাকি দ্রুত বিচার দেখানোর চাপেই
তদন্ত তাড়াহুড়ো করে এগোনো হয়েছিল? নতুন কমিশন সরাসরি মামলার রায় বদলাতে না পারলেও তদন্ত প্রক্রিয়ায় কোথায় কোথায় ঘাটতি ছিল তা নিয়ে পর্যবেক্ষণ। দ্বিতীয়ত, প্রশাসনের ভূমিকা। কামদুনি আন্দোলনের সময় অভিযোগ উঠেছিল যে প্রতিবাদ নিয়ন্ত্রণ করতেই প্রশাসন বেশি ব্যস্ত ছিল, অর্থাৎ তদন্ত নয়, যারা আন্দোলন করছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত ছিল। আন্দোলনকারীদের ওপর চাপ সৃষ্টি, ভয় দেখানো, সামাজিক চাপ, এসব নিয়ে তখন বিস্তর আলোচনা হয়েছিল। আপনারা জানেন আজ থেকে 13 বছর আগে কি কি ঘটেছিল। কমিশন যদি প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করে তাহলে প্রশ্ন উঠতে পারে, সরকারের অগ্রাধিকার আসলে কি ছিল? সঠিক অপরাধীদের ধরা, বিচার নিশ্চিত করা, নাকি রাজনৈতিক ক্ষতিটা সামলানো? আপনারা কি বলেন? আর তৃতীয়ত দেখুন, সাক্ষীদের পরিচালনা সুরক্ষা। এত বড় সংবেদনশীল মামলায় সাক্ষীদের নিরাপত্তা, বয়ানের ধারাবাহিকতা এবং মানসিক চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কমিশন যদি এই অংশে নজর দেয় তাহলে বেরিয়ে আসতে পারে সাক্ষীদের যথেষ্ট সুরক্ষা ও সহায়তা দেওয়া হয়েছিল কিনা। কেননা ফৌজদারি বিচার ব্যবস্থায় সাক্ষীর বয়ান বদলে যাওয়া বা অসঙ্গতি অনেক সময় পুরনো মামলার শক্তিটাকে দুর্বল করে দেয়। চতুর্থত, রাজনৈতিক যোগাযোগ ও সরকারি প্রতিক্রিয়া। কামদুনি সহ একাধিক ঘটনায় সরকারের প্রথম প্রতিক্রিয়া নিয়েও বিতর্ক হয়েছিল। নতুন কমিশন যদি মনে করে যে সরকারি মন্তব্য বা জনসংযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছিল, তাহলে সেটাও বড় পর্যবেক্ষণ হতে পারে। কারণ অনেক সময় অপরাধের থেকেও সরকারি প্রতিক্রিয়া মানুষের মনে বেশি প্রভাব ফেলে। পঞ্চমত, কিছু কিছু উপেক্ষিত দিক। বড় ফৌজদারি মামলায় প্রায় অভিযোগ ওঠে কিছু দিক গুরুত্ব পায়নি, কিছু প্রশ্নের উত্তর মেলেনি। নতুন কমিশন যদি পুরনো নথি খতিয়ে দেখে তাহলে তারা পরীক্ষা করতে পারে কোনো সূত্র উপেক্ষিত হয়েছিল কি না, কোনো প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, বা কোনো স্থানীয় প্রভাব তদন্তকে প্রভাবিত করেছিল কি না। যদিও এসব প্রমাণ করা অত্যন্ত কঠিন, অন্তত এত বছর পর। আর এখানে সবচেয়ে বড় রাজনৈতিক রহস্য হলো, কমিশন কি শুধুই প্রতীকী পদক্ষেপ হয়ে থাকবে, নাকি সত্যি অস্বস্তিকর প্রশ্ন তুলবে? কেন তুলবে? আমরা মনে করি প্রশ্ন উঠবে। কেননা যিনি তদন্ত করতে যাচ্ছেন, যদিও সবটাই এখনো পর্যন্ত জল্পনা, তথাপি যদি এই ফাইল দময়ন্তী সেনের হাতে পড়ে তাহলে উঠে আসতে পারে এমন কিছু তথ্য যা বিগত সরকারকে আবার বিপদে ফেলতে পারে। কেন বলছি? কেননা তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বারবার যারা আন্দোলনকারী তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছেন। সাক্ষীদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। আর যারা আন্দোলন করছিলেন তারা তো বারবার বলেছিলেন। কিন্তু কেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তারই রাজ্যে ঘটে যাওয়া এইরকম ভয়ঙ্কর একটা ঘটনা, তিনি তো চাইবেন যে এটার বিচার যেন সুষ্ঠুভাবে হয়, কিন্তু কেন হলো না কেন? সেই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বের করে আনতে পারা যায় যদি দায়িত্বে থাকেন দময়ন্তী সেন। এটাই বাংলার মানুষ বলছেন, এটা আমার কথা নয়। বাংলার মানুষ চাইছেন দময়ন্তী সেনকে কামদুনি মামলার ক্ষেত্রে কামদুনির পুরনো ফাইল যেন দময়ন্তী সেনের হাত দিয়ে খোলা হয়। এটাই বাংলার মানুষের দাবি। কেননা দময়ন্তী সেনের যে ভাবমূর্তি তৈরি হয়েছে সেটা হলো সিস্টেমের ভিতরে থেকেও অস্বস্তিকর সত্যকে তিনি সামনে বের করে আনতে পারেন। আর সম্ভবত নতুন সরকার সেই ভাবমূর্তিকেই ব্যবহার করতে চাইছে, আপাতত এটাই মনে হচ্ছে। আর যদি তাই হয় তাহলে কমিশনের সেক্রেটারি হিসাবে হয়তো এই ফাইল যেতে পারে দময়ন্তী সেনের হাতে। আপনারা কি বলছেন? আপনারা কি চান? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।